ফের ইরান ইসরায়েল যুদ্ধ শুরু, পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। সংঘাতের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল তেহরান। ইসরায়েলে ইরানের একের পর এক হামলা, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত বিভিন্ন এলাকা, তেল আবিব জুড়ে বাজছে সাইরেন। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নড়েচড়ে বসেছে সৌদি, দেশ জুড়ে সতর্কতা জারি, জনগণের উদ্দেশ্যে দিল বিশেষ বার্তা। ফের নেতানিয়াহুর ওপর ক্ষেপলেন ট্রাম্প, ইরানের সঙ্গে চুক্তি হলে ইসরায়েলকে মানতে হবে শর্ত, সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের বার্তা। 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, ইন্দোনেশিয়ার উপকূলে সুনামির আঘাত, জাপানে সতর্কতা জারি। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি আক্রমণের পর এবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, যা দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, সেটিকে ঘিরে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে বিমানবন্দরটিতে সব আগত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এই আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানের এক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তাদের বিমান বাহিনী মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসা সব আগত ফ্লাইট স্থগিত করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট স্থগিত থাকবে। এর আগে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসেই ইমাম খোমেনি বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল। লেবাননে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। বৈরুতে হামলার জবাব হিসেবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর IRGC। হামলার পর ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার রাত 11:30টার দিকে হামলাটি চালানো হয়। IRGC জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুত এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্ক সাইরেন বেজে ওঠে। পরে তারা জানায়, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর পরপরই দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি নাগরিকদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থানের আহ্বান জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিমের বরাতে দেশটির সামরিক কর্মকর্তারা বলেছেন, লেবাননে ইসরায়েল তার আগ্রাসন বাড়িয়ে সব সীমা অতিক্রম করেছে। অন্যদিকে ইরানি কর্মকর্তা মোহসিন রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে এটি ইরানের প্রথম হামলা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরান ইসরায়েল যুদ্ধে হঠাৎই দেখা দিয়েছে উত্তেজনা। চলমান যুদ্ধবিরতির মধ্যে ফের লেবাননে ইসরায়েলের হামলা এবং পাল্টা জবাবে তেল আবিবে তেহরানের হামলায় ঘনীভূত হচ্ছে সংঘাত পরিস্থিতি। এর মধ্যেই নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আর কোনো উপায় নেই। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সব সিদ্ধান্ত তিনিই নেন, নেতানিয়াহু নয়। তিনি আরও জানান, ইরানে হামলা হলেও তেহরানের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা তার এখনও রয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছোড়ে তেহরান। রোববার রাতে ইসরায়েলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে। ফিলিপাইনে 7.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল 7:40 মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। মাটির 35 কিলোমিটার গভীরে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে 3 ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এদিকে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামি সতর্কতা জারি করে বলেছে, উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে। ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় জানান, মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে, তাই অপেক্ষা না করে জনগণকে উঁচু স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সাধারণ মানুষকে সুনামি সতর্কতা মেনে চলার এবং একই সাথে যদি উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা আসে তাহলে যেন সবাই তা মেনে চলেন এমন অনুরোধ জানিয়েছেন। এশিয়ার ভূ রাজনীতি যখন দ্রুত বদলে যাচ্ছে, ঠিক তখনই দীর্ঘ 7 বছর পর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়নে পা রাখলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমনিতেই বিদেশ সফর অনেকটাই সীমিত করে ফেলেছেন তিনি, তাই তার এই সফরকে নিছক কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। বরং প্রশ্ন উঠছে, উত্তর কোরিয়ার সঙ্গে ঠিক কোন বিষয়গুলো নিয়ে নতুন সমঝোতা বা বার্তা দিতে যাচ্ছে বেইজিং। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে বৈঠকে বসছেন শি জিনপিং। 2019 সালে পর এটি তার প্রথম পিয়ংইয়ন সফর। তবে গত বছর বেইজিংয়ে 2 নেতা দেখা হলেও এবার শি নিজেই উত্তর কোরিয়ায় যাওয়ায় এই রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে। এই সফরে অন্যতম বড় প্রেক্ষাপট হল উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধের পর মস্কো পিয়ংইয়নের সম্পর্ক নতুন মাত্রায় পেয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ন্যাশনাল কমিটি অন নর্থ কোরিয়ার তথ্য অনুযায়ী 2022 সাল পর্যন্ত উত্তর কোরিয়ায় প্রায় 95% বাণিজ্যই চীনের ওপর নির্ভরশীল ছিল। তবে ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। অস্ত্র, গোলাবারুদ ও সেনা সহায়তার বিনিময়ে মস্কো থেকে বিপুল অর্থ এবং সংবেদনশীল সামরিক প্রযুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আঞ্চলিক শক্তি ভারসাম্য নিয়ে বেইজিংয়ের উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার সহায়তায় উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা দ্রুত বাড়ছে। চলতি বছর দেশটি একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে এবং পারমাণবিক কর্মসূচিও আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে। চীনের আশঙ্কা, এসব উন্নয়ন উত্তর কোরিয়াকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে, যা কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে। ফলে সব মিলিয়ে শি জিনপিংয়ের এই সফর শুধু 2 মিত্র দেশের সম্পর্কের আনুষ্ঠানিক অধ্যায় নয়, বরং পূর্ব এশিয়ায় পাল্টে যাওয়া কৌশলগত বাস্তবতায় বেইজিং নিজের প্রভাব কতটা ধরে রাখতে পারবে সেই প্রশ্নেরও একটি গুরুত্বপূর্ণ উত্তর খুঁজছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই তার চাপ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, রাষ্ট্রের সামরিক কাঠামোর ভেতরেও স্পষ্ট হয়ে উঠছে। টানা সংঘাত, বাড়তি নিরাপত্তার দায়িত্ব এবং জনবলের সংকট এমন এক বাস্তবতা তৈরি করেছে যেখানে বাহিনীর সক্ষমতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটেই এবার উদ্বেগজনক সতর্কবার্তা এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামির সতর্ক করে বলেছেন, বাহিনীটি ভেতর থেকে ভেঙে পড়ার দুয়ারে পৌঁছে গেছে। দেশটির চ্যানেল 13 নিউজের বরাতে জানা গেছে, নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি ক্রমবর্ধমান সামরিক অভিযান ও সৈন্য সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত নতুন সেনা নিয়োগের আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। জামিরের ভাষ্যমতে, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে অচিরেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিয়মিত কার্যক্রম পরিচালনায় সমস্যা পড়বে এবং রিজার্ভ ব্যবস্থায়ও টিকে রাখা কঠিন হবে। এর আগেও জানুয়ারিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি একই ধরনের শঙ্কার কথা জানিয়েছিলেন। 2023 সালে 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে IDF জানিয়ে আসছে তাদের প্রায় 12,000 সৈন্যের ঘাটতি রয়েছে। একই সময়ে হারেদি ইহুদিদের সামরিক সেবা অন্তর্ভুক্ত নিয়েও রাজনৈতিক ও আইনি বিতর্ক অব্যাহত রয়েছে। ইরানের সঙ্গে চলমান আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপর গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। এক প্রতিবেদনে এমন দাবি করেছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে, এমনকি কিছু ক্ষেত্রে তা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর কর্মকাণ্ডের সঙ্গেও তুলনা করা হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার কর্মকাণ্ড পর্যবেক্ষণের চেষ্টা চালিয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজ জানায়, ইসরায়েলের গুপ্তচর বৃত্তিমূলক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে উদ্বেগ
অনেক বেড়েছে। প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েল সম্পর্কিত পাল্টা গোয়েন্দা সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ইরান যুদ্ধ সংক্রান্ত মতপার্থক্য বাড়ার পর একটি অভ্যন্তরীণ গোয়েন্দা নোটিশে ইসরায়েলি গুপ্তচর বৃত্তির ঝুঁকিকে অত্যন্ত গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রসঙ্গত, অতীতেও যুক্তরাষ্ট্রে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা নিয়ে বিতর্ক হয়েছে। বিশেষ করে 1980-র দশকে মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক জনাথন পোলার্ড গোপন নথি ইসরায়েলের কাছে সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত হয়ে 30 বছর কারাভোগ করেন।